দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক লাইভ আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। শীতকাল আমরা পার করছি এবং আমরা জানি যে এই সময়টা কিন্তু খুবই ফেস্টিভ একটা মুডে আমরা থাকি। এই সময়টাতেই নানান বিয়ে শাদী, নানা অনুষ্ঠান, পিঠা উৎসব এগুলোর ভিতর দিয়ে আমরা পার করি। আর এই সময়টাতেই আসলে যেটা হয়, আমরা কিন্তু স্কিন এবং হেয়ারের নানান রকম সমস্যায় ভুগি এবং যেহেতু অনেক ধরনের ফেস্টিভ আমাদের থাকে, অনেক ধরনের ওকেশন থাকে, আমাদেরকে মেকআপ নিতে হয়। সো এই যে আমাদের সমসাময়িক বিষয় আসলে কোন কোন আয়োজনে কেমন কেমন মেকআপ করা যায় এবং মেকআপ পরবর্তী সময় আসলে স্কিনটাকে এবং হেয়ারটাকে আমরা কিভাবে যত্ন করতে পারি, সেই বিষয় নিয়ে কথা বলবার জন্যই কিন্তু আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। যাকে আমন্ত্রণ জানিয়েছি তাকে আপনারা সবাই কম বেশি চেনেন, কারণ তিনি আমাদের অতি প্রিয় মুখ, আমাদের সকলের অত্যন্ত প্রিয় রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুনের স্বত্বাধিকারী এবং উজালার ফাউন্ডার আফরোজা পারভিন। কেমন আছেন? খুব ভালো আছি। আর তুমি এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে বসেছো আমার সাথে, তো আমার মনে হয় এখন আমি এমনিতেই ভালো থাকবো। অবশ্যই। এবং এই ভালোবাসাটা থেকেই তো কাজ করা শুরু হয়েছিল আপনার, যে স্কিন এবং হেয়ার এবং সবার প্রবলেম সলভ করার যে বিষয়টা। সো আমরা আশা করছি আজ আমাদের যারা দর্শক রয়েছেন, যাদের যা যা প্রবলেম রয়েছে, আমরা চেষ্টা করব কভার করতে। আর আপনারা যদি আমাদের গেস্টের সঙ্গে কথা বলতে চান, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা ফোন দিয়ে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন। আপু, আমি শুরুতেই চলে আসি। আমরা জানি যে একটা সময় পর্যন্ত বা বেশ কিছুদিন আগ পর্যন্ত একটা গদ বাঁধা মেকআপ স্টাইলের মধ্যে কিন্তু আমরা ছিলাম বা আমরা দেখেছি একই রকম মেকআপ, একই রকম স্টাইল সবসময় মনে হয়েছে ব্রাইডের ক্ষেত্রেও। এখন কিন্তু আমরা যেটা দেখছি যে কিছুটা কিন্তু চেঞ্জ আসছে আমাদের ট্রেন্ডে এবং আমাদের মেকআপ প্যাটার্নে। সো আপনার কাছে যেটা জানতে চাই, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল লেভেলেও কাজ করেন, বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আসলে আমরা এখন ট্রেন্ডি হতে পেরেছি কি না, কোথায় কোথায় গ্যাপ আছে? অ্যাকচুয়ালি আমরা যদি বলি, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেকআপের ক্ষেত্রে একটা জায়গায় ছিল, আমরা আরেকটা জায়গায় ছিলাম এবং আমরা অনেক দূরে ছিলাম। অনেকেই হয়তো বা সেটার কাছাকাছি ছিল, কিন্তু আমি যদি বলি আমার ইন্ডাস্ট্রি সেটা থেকে অনেক দূরে ছিল। তবে এখন একটা লম্বা সময় পরে বাংলাদেশে আমরা যে ট্রেন্ড এখন দেখতে পাচ্ছি, সেটাই আসলে একটা সঠিক ট্রেন্ড হওয়া উচিত ছিল আরও 10 বছর আগে, আরও 15 বছর আগে শুরু করতে পারতাম। হ্যাঁ, না, শুরু অনেক আগে এটা হয়েছে। আমি যখন 2009 সালে প্রথম জার্নি শুরু করি অ্যাজ এ বিউটি আর্টিস্ট আমার উদ্যোগ দিয়ে, সো তখন রেডের জার্নিটাই শুরু হয় হচ্ছে একদম এই নিউড মেকআপটা দিয়ে। বউরা তখন থেকে এই মেকআপটা নিত। আচ্ছা। তো সবাই কিন্তু আসতো না, কেন? মানুষের তো আসলে লেয়ারে লেয়ারে মেকআপ দরকার। মানে ব্রাইডাল মানে আগে আমরা মনে করতাম যে খুব অনেক হেভি লেয়ার থাকতে হবে, ইভেন শ্যাডোতে প্রতিটা লেয়ার ইন্ডিভিজুয়াল দেখা যেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো কারা আমার কাছে তখন আসতো ওই সময়, মানে এই ট্রেন্ডটা কারা বুঝতে পারতো? যারা বাইরে জন্মেছে, বাইরে বড় হয়েছে, ওটা একটা গ্রুপ ছিল। একটা গ্রুপ ছিল একদম পুরোই, যদি আমি বলি, কোর, যারা বিদেশের রেগুলার যাতায়াত করে, গুলশান বনানীতে থাকে, ধানমন্ডিতে থাকে, এরকম অনেকগুলো মানুষ, এরকম একটা গ্রুপ আমার কাছে আসতো। আর আসতো হচ্ছে যেসব মেয়েরা আমি বলবো আর্মিতে আছে, একটু এই ধরনের পছন্দই করে, হচ্ছে যে আমাকে আমার মতো দেখা যেতে হবে, তার আসতো। সো এই জার্নিটা 2009 সাল থেকে, মানে মেকআপ হতে হবে ওই মানুষের ব্যক্তিত্ব এবং তার পার্সোনালিটি এবং তার মতো করে। সো সেই জার্নিটা শুরু হয় তখন। এবং আমাকে একজন বলেও ছিল যে তোমার সালন তো চলবে না, মানুষ কেন আসবে, তোমার মেকআপ দেখা যায় না। তো আমি মেকআপ বোঝা যায় না, দেখা যায় না, বোঝা যায় না, লোকে তো, তুমি তো বিজনেসে লস খাবে। তো আমি বলেছি আচ্ছা, যতদিন চালাতে পারি একটু ট্রাই করি, ততদিন চলুক অ্যাটলিস্ট। তো এইটা সময়ের সাথে সাথে ওই তখন থেকে আমার মানে এই যুদ্ধটা শুরু, যে এই মেকআপটা সারা বাংলাদেশে সবার কাছে অ্যাকসেপ্টেড হতে হবে। মানে আমরা সবাই করতে পারি, মানুষের তো অ্যাকসেপ্টেন্সটা লাগবে অবশ্যই। সো এখন আসলে আমি বলবো, যদি 2009 থেকে চিন্তা করি, আজকে 2025 সালে এসে সবার কাছে এটা এখন অ্যাকসেপ্টেড। সো কতটা লম্বা সময়, মানে এটা একটা অনেক লম্বা সময়, কিন্তু এত লম্বা সময় এসে এটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং যেটা হয়েছে সেটা অনেক ভালোর জন্য হয়েছে। এর মাঝেও তুমি জাস্ট 5 বছর আগের কথাই যদি ভাবো, সেখানেও কিন্তু এক একজন এত এক্সপেরিমেন্ট করেছিল মেকআপে, মানে দেখা যেত যে মেয়ে একটা হয়ে গেছে, আরেকটা একদম পুরো চেহারা চেঞ্জ। হ্যাঁ, এতই চেঞ্জ, এতই বাবা মেয়েকে চিনে না,
মানে খুবই বাজে অবস্থা ছিল। এবং তখন কি হয়, বিয়ের দিন বাবা মাও তো বাচ্চার সাথে একটা ইমোশনাল কানেকশন আছে, ওই ইমোশনাল কানেক্টটা তো ফিল করতে পারে না। আমি যদি আমার সন্তানকেই না চিনি, আমার সন্তানের জন্য আমার যে ইমোশন আছে, আমি তো ওইটা ওই সময় বের হবে না। তো জিনিসটা একটু আনইউজুয়াল হয়ে যায়। তো সেই জায়গা থেকে ফাইনালি আসলে যে জায়গায় এসছি, আমার ধারণা আগামী বছর, আগামী 1-2 বছর পরে এটা আরও আমরা ইন্টারন্যাশনাল মানের একদম কাটায় কাটায় ওই জায়গায় যেতে পারবো। বাট সেটার জন্য আরও 2-1 বছর লাগবে, তাছাড়া হবে না। তার রিজন হচ্ছে ইয়াং জেনারেশন। যারা এখন ইয়াং জেনারেশন আছে, এরা বিদেশে পড়ছে, বিভিন্ন দেশে বিচরণ করছে, ওরা দেখছে, ওরা দেখে যে একটা কি বলে, ইটস লাইক একটা গ্ল্যাম ব্রাইড, মানে যে ব্রাইডের শুধু গ্ল্যামারাস ফিল আছে, ওইটা কতটা সুন্দর রাদার দ্যান কালার। মানে আমি ফর্সা হয়ে গেলাম, অনেক লাল রঙের লিপস্টিক লাগালাম, অনেক গ্লিটারি আই করলাম, বাট আমার মধ্যে গ্ল্যাম ফিল নেই, তাহলে আসলে ওই মজাটা তো লাগবে না। সো এটা যখন নিজেরা বোঝা শুরু করবে আরও বেশি, তখন আসলে এই জায়গা আরও অনেক পরিবর্তন হবে। তবে এখন অবধি যে পরিবর্তনটা আমি বলবো, এবছরও আমরা যে পরিবর্তনটাতে আছি সেটাও ফ্যান্টাস্টিক, এবং সেটার জন্য আসলে এত বছরের অপেক্ষা ছিল। অবশ্যই। এবং যেটা আপনি বলছেন যে এখনকার যারা আসলে আছে এই জেনারেশনের, তারা এতই বেশি কানেক্টেড উইথ আমাদের বাইরের জগতের সাথে, স্পেশালি আরও বেশি কানেক্টেড বিকজ অফ ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। সো সেখান থেকে কিন্তু এখন সবার মধ্যেই এই জিনিসটা কাজ করে যে না, আমি জিনিস বলি, সবাই এখনো কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মানে ফোনটাতে টাচ করলে ফেসবুকে চলে যায়। কিন্তু আমি যদি বলি ইয়াং জেনারেশন, মানে ইভেন আমাদের বাচ্চারা, ওরা ফোন টাচ করলে ইনস্টাগ্রামে যায়, আমরা এখনো ফোন টাচ করলে ফেসবুকে যাই। তার মানে আমরা কিন্তু এখনো ওল্ড জেনারেশনেই আছি। মানে সময়ের সাথে সাথে এই জায়গাগুলো যে চেঞ্জ হচ্ছে, এবং মানে স্পেশালি আপডেটেড নিউজগুলো কোথায় আসলে সবার আগে যাচ্ছে বেশি পাওয়া যায়, এই জায়গাটা আমরা যদি জানতে পারি, তাহলে জানার জায়গাটা, নলেজ মানে গ্রো আপের জায়গাটা কিন্তু আরো ওয়াইড হয়ে যায়। তবে এখন হচ্ছে সবার আসলে, অবশ্যই আমরা দেখছি খুব অহরহই চোখে পড়ছে যে একদম নো মেকআপ ব্রাইট লুক এন্ড নুড মেকআপ লুক ওভারঅল, এবং এত সুন্দর লাগে, এত স্নিগ্ধ লাগে দেখতে। আমার মনে হয় যে যেটা আপনি বললেন যে বাবা মা যদি না চিনতে পারে, তার থেকেও ভয়ঙ্কর বিষয় হাজবেন্ডই যদি না চিনতে পারে। হাজবেন্ড তো আরোই কম চিনবে, বিকজ এমনিতেই চিনে কয় দিনের, মানে যদি এটা অ্যাফেয়ার ম্যারেজও হয়, কয় বছরের অ্যাফেয়ার ম্যারেজ। আগে তো তাও মানুষজন 10-15 বছর প্রেম করে পরে বিয়ে করতো, এখন তো মানে আই থিঙ্ক 1-1.5 মাস প্রেমের পরেই বিয়েটা হয়ে যায়। তো এখন তো আরো শর্ট টাইম, তো আসলে ও তো বউ চিনবে না, চিনেও না অনেকে, এটাও হয়। তো আমরা যদি দেখি একটু, যত ধরনের আমাদের কালচারাল রিচুয়ালস জায়গা থেকে, আমরা অনেকগুলো ধর্মর মানুষ কিন্তু বাংলাদেশে বসবাস করে না, সব ধরনের ধর্মের মানুষ আমরা এখানে আছি। সেখানে যদি আমরা দেখি একটা খ্রিস্টান ব্রাইড অনেক কিন্তু সুদিন অ্যান্ড নাইস একটা ফিলে থাকে, বিকজ ওই যে ওদের একটাই আছে যে অনেক বেশি গয়না পরে না, ওরা একটা গাউন পরে, একটা ছোট্ট জুয়েলারি পরে, তখন কি হয় ওই মানুষটাকে দেখা যায়, ওর পার্সোনালিটিটা দেখা যায়, তখন ওটা অনেক বেশি সুন্দর, মানে লুক অ্যান্ড ফিলে অনেক সুন্দর আসে। আবার ওখানেই যদি আমি দেখি একটা হিন্দু ব্রাইড, মানে ওর তো আবার আমাদের থেকেও আবার বেশি মাথায় গয়না, তাজ, এটা সেটা অনেক কিছু পড়তে হয়, বিকজ এটা পড়তে হবে, ওদের কিছু বিষয় আছে যেটা মেনটেন করতে হয়। হ্যাঁ, সো সেখানে কিন্তু ওরা আরও বেশি ওই দিকটায় যায়। তো আলটিমেটলি আসলে যেটা হয়, সিম্পলিসিটির মধ্যে যে একটা এলিগেন্ট ব্যাপার আছে, একটা আলাদা বিশেষত্ব আছে, সেটা আসলে বের হয়ে আসাটা জরুরি। চমৎকার বলেছেন আপু। তো যেটা বলছেন যে যখন অ্যাকচুয়ালি আমাদের বিউটি ইন্ডাস্ট্রিটা শুরু থেকে, একদম শুরু থেকেই যখন আসে, যখন থেকে আপনাদের পথ চলা শুরু হয়েছে, তখন কিন্তু আমাদের দেশের মধ্যেই শেখার অপশনটা বা স্কোপটা খুব কম ছিল। এখন কিন্তু আমরা দেখছি যে নানান ওয়ার্কশপ হচ্ছে। এই ওয়ার্কশপগুলো কি সাফিসিয়েন্ট কিনা আমাদের মেকআপটাকে আরো আপডেট করার জন্য? এখন আসলে যতটা হচ্ছে সেটাও কিন্তু ইনাফ, মানে যেটা হচ্ছে ভালো হচ্ছে, মানে এর থেকে কম হলে হয়তো বা আমি বলতাম আরও বাড়াতে হবে। এখন যেটা হচ্ছে সেটা ভালো চলছে, আর আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল মানেরও ইন্টারন্যাশনাল টিচারদেরকে বাইরে থেকে আনা হচ্ছে, সেটাও একটা ভালো ব্যাপার হচ্ছে যে সবাই কানেক্ট করতে পারছে নিজেকে অন্য কান্ট্রির সাথে। এখন যখন একজন টিচার আসছে ডিফারেন্ট কান্ট্রি থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ হয়তো বা পাকিস্তান থেকে, কেউ হয়তো বা ইন্ডিয়া থেকে, কেউ হয়তো বা নেপাল থেকে, তো তখন কি হচ্ছে, একজন আর্টিস্টই যদি প্রত্যেককে একবার করে দেখে থাকে তার কাজ, তখন সে নিজে বুঝতে পারবে যে আমাকে আসলে কোথায় যেতে হবে, আমাকে আসলে কোন ধরনের সূত্রটা মেনটেন করতে হবে। অ্যাকচুয়ালি
একমাত্র সম্পদ যেটা সবসময় বাড়ে সেটা হচ্ছে জ্ঞান। আর জ্ঞান যদি না থাকে তাহলে আসলে জায়গাটা ছোট হয়ে যায়। তো প্রতিদিন আমাদের জ্ঞানটা বাড়তে হয়। আমি বলবো যে পরিমাণ ওয়ার্কশপ হচ্ছে সেটাও যে ইনাফ তা না, আবার এডুকেশনটার মধ্যে সবসময় থাকতে হবে। একজন উদ্যোক্তা হয়ে গেলাম, ব্যবসা ভালো চলছে, তাই বলে আমি ভাববো যে ব্যবসা তো ভালো চলছে তো আমার আর শেখার দরকার নেই। তাহলে কি হলো, ওই ব্যবসাটা একটা লেভেল অবধি যেয়ে আটকে যাবে, তারপরে আর কিন্তু যেতে পারবে না। মানে এর থেকে এক্সপ্লোর আসলে আমি কিভাবে করব। তো আমি যদি আসলে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকি জ্ঞান আহরণের জায়গায়, তাহলে আমি কিন্তু প্রতিদিন একটা না দুইটা জ্ঞান তো পাবোই। মানে আমরা যখন শুরু করেছিলাম, আমি 2007 সালে শুরু করেছি, সো তখন তো কিন্তু আসলে জ্ঞান আহরণের জায়গা ছিল না, কোনো ইনস্টিটিউশনও ছিল না। একটা ইনস্টিটিউশন ছিল সালনের মধ্যে, আমার ওখানে যেতে ইচ্ছে করেনি, আমি যাইনি। হ্যাঁ, বা আমার মনে হয়েছে ওখানে অনেক টাকা চাইছে, এত টাকা দিয়ে আমি এটা শিখতে পারবো না, আমার যাওয়া হয়নি। কিন্তু সেটার পরে যখন আমার কাছে অপশন নেই, বাট আমি কাজটা করতে চাই এবং করি, আমি কিন্তু রেগুলার স্টাডি করতাম। এবং তখন কি করতাম, যে দেশের বাইরে যেত বলতাম প্লিজ আমার জন্য এই বইটা কিনে নিয়ে এসো। মানে আমি আমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যারা বিদেশে যেত ওদের দিয়ে বিউটিফিকেশনের বই কেনাতাম, স্কিনের বুক, হেয়ারের বুক, মানে যেগুলো আমার দরকার। আমি নলেজ কোথা থেকে পাবো, এটা একটা জায়গা। আরেকটা জায়গা ছিল তখন আমাদের এত তো এই ফেসবুক তো 5 সাল থেকে না 6 সাল থেকে হলো, তখন থেকে তো ফেসবুকে আছি, ইনস্টাগ্রাম যখন থেকে অ্যাক্টিভ হলো তখন থেকে আছি। মানে তার মাঝের পুরো সময় তো এই জায়গাগুলো থেকেই দেখে 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 জানতে পারছি বিশ্বে কোথায় কী চেঞ্জ হচ্ছে। এমন হতো যে বসে বসে ইমেইলে ঢুকে, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে ঢুকে যত কসমেটিক্স ব্র্যান্ড আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, ওদের তো কারো কারো ইনস্টিটিউশন আছে, কারো কারো আবার নেই। তো যাদের ইনস্টিটিউশন আছে ওই ইনস্টিটিউশনে ঢুকে ঢুকে সার্চ করে করে দেখে দেখে শিখতাম। তারপর ওখানে তো শেখাতো না, ওখানে তো হয়তো বা একটা আউটপুট দিয়েছে। আচ্ছা, এটা কি দিয়েছে? জেনিফার লোপেজের একটা গান এসছিল অনেক আগে, আমার সলটা মনে নেই, লেডিস অন দ্য ফ্লোর মনে হয়, ডান্স অন দ্য ফ্লোর। হ্যাঁ, ওই গানটা দেখার পরে বিলিভ মি ওই গানটার আমি কতগুলো ছবি তুলেছিলাম। গানটা যখন চলছিল আমি বড় স্ক্রিনে অন করে অনেকগুলো ছবি তুলেছিলাম জেনিফার লোপেজের লুকটার জন্য। এবং আমি কমপ্লিটলি ওই লুকটাকে মানে দেখে দেখে কি তখনও বাংলাদেশে কেউ জানে না ফ্রন্ট লাইন হাইলাইটিংয়ের ইস্যুস, তারপরে এই যে এখন এখানে যে আমরা হাইলাইট করি, টিজোনটাকে বের করি, এগুলো বাংলাদেশে ছিল না। আমি ওই গানটা দেখে এটাকে বের করি যে এখানে এই জিনিসগুলো আছে, দেন আমি ওটা মডেলের উপরে অ্যাপ্লাই করি এবং তারপরে ওই ফটোশ্যুটটা করি। বিলিভ মি আজও ইন্ডাস্ট্রিতে ওই ছবিটা একটা আইকনিক ছবি হিসেবে রয়ে গেছে। এবং আমার সাথে একজন খুবই ফেমাস বাংলাদেশের একজন কোরিওগ্রাফার কাজ করেছিলেন, উনি সবসময় বলেন যে ওনার লাইফের বেস্ট ছবি হচ্ছে ওইটা। সো এইটার জন্য আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছিল, মানে এতবার আমি ওই ছবিটাকে আমাকে দেখতে হয়েছে, ওই মেকআপটাকে প্র্যাকটিস করতে হয়েছে, বারবার প্র্যাকটিস করতে হয়েছে। একটা ইন্টারন্যাশনাল মানের মেকআপ আমি ন্যাশনাল লেভেলে ওই সময় আমি করেছি। এবং যখনও মানুষ এই যে ফিশ আই এগুলো জানতো না, এগুলো আমি তখনই বই পড়ে পড়ে বই দেখে দেখে করেছি। মানে শিখতে হবে সেটা যেভাবে হোক। এখন তো অনেক বেশি ইজি হয়ে গেছে, তখন ছিল না। আপু, আমরা আবারও গল্প করব এবং আরো অনেক কিছু জানবো সে সম্পর্কে, মেকআপ সম্পর্কে, স্কিন কেয়ার সম্পর্কে, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, লাইফ এন্ড বিউটিতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিন বাংলা লাইফস্টাইল বিষয়ক লাইভ আয়োজন লাইফ এন্ড বিউটিতে। আমরা কথা বলছিলাম আফরোজ আপুর সাথে, কথা বলছিলাম মেকআপ নিয়ে। এখন আমরা স্কিন অ্যান্ড হেয়ারে চলে যাবো। তো আপু, যেটা বলছিলাম, মেকআপ নিয়ে কথা বলছিলাম, আমাদের দেশে অ্যাকচুয়ালি এখন কত ধরনের এক্সপ্লোর করার অপশন হয়েছে সেটা নিয়েও আমরা কথা বলছিলাম। এটা আমাদের জন্য অবশ্যই বেশ ভালো একটা জায়গা এবং আমরা কিন্তু দেখেছি যে বেশ উদ্যোক্তা তৈরি হচ্ছে এই দিক থেকে। তো এটা নিয়েও আমরা কথা বলবো। আমি একটুখানি জানতে চাই, এটা আমার খুব ইন্টারেস্টের একটা জায়গা, যেহেতু আমাদের রেগুলার মেকআপ নিতে হয় এবং আমরা আগে মনে হতো যে আচ্ছা স্কিনে ফ্লজ আছে, স্কিনে পিম্পল আছে বা কোনো প্রবলেম আছে, মেকআপ করলে তো সেটা ঢেকে যাবে। কিন্তু এখন কিন্তু আসলে মোরাললেস সবাই প্রেফার করে যে আমার ন্যাচারাল স্কিনটাকে আমি কত বেশি এনহ্যান্স করতে পারি। সো এই যে যারা রেগুলার মেকআপ নিচ্ছে বা রেগুলার অ্যাকচুয়ালি স্টুডিওর সামনে লাইটের সামনে বসতে হচ্ছে, তারা আসলে বেসিক ভাবে কিভাবে স্কিন কেয়ারটা করব? সবার প্রথম হচ্ছে যে মানে যারা লাইটের সামনে বসে বা চুলোর সামনে যায় তাদের জন্য আসলে সবার প্রথম মনে রাখতে হবে যে এই লাইট থেকে আমার স্কিন বার্ন হচ্ছে।
সো মেকআপ করার আগে অবশ্যই সানব্লকটা ব্যবহার করতে হবে। আর সানব্লকে যেটা আছে, আমার কিন্তু মেকআপ প্রাইমারেরও দরকার হয় না যদি আমি সানব্লকটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি। আচ্ছা। একদম প্রপারলি সানব্লকটা দিলে পরে এটা প্রাইমারের কাজ করে ফেলে। সো প্রাইমার ঠিক যেই কাজের উপকারিতা দেয়, সানব্লক সেম কাজের উপকারিতা দিবে। সো এটা একটা টিপস। সেকেন্ড হচ্ছে বেসিক্যালি আমরা যখন মেকআপ করি, মেকআপ না করে স্কিনের যে যত্ন নিতে হয়, মেকআপ করলে তার থেকে বেশি যত্ন নিতে হয়। তার একটা রিজন হচ্ছে আমি তো পোরগুলোকে ঢেকে ফেলছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে। যারা প্রাইমার ইউজ করে না, যারা হয়তো বা স্কিন প্রিপারেশন মেকআপের আগে ভীষণ ইম্পর্টেন্ট। মেকআপ সেট করার যে স্টেপিংটা আছে তার আগে তোমার স্কিন প্রিপারেশনের 4টা স্টেপ আছে, আমরা কি সেটা ফলো করছি কিনা অনেকে জানি না। হ্যাঁ, যদি আমরা না জানি তাহলে আসলে এই জায়গাগুলো আমাদেরকে জেনে নিতে হবে যে আমি আসলে প্রপারলি স্কিনটা ক্লিনজিং করে বসেছি কিনা, তারপরে আমি স্কিনে সিরাম ইউজ করেছি কিনা, স্কিন সিরামের পরে আমি ময়েশ্চারাইজার দিচ্ছি কিনা, ময়েশ্চারাইজারের পরে আমি অবশ্যই সানব্লক দিচ্ছি কিনা, দেন তারপরে কিন্তু আমি কনসিলারে যেতে পারি। আমি তারপরে যেভাবে মেকআপ করতে চাই, বিভিন্ন ওয়েতে মেকআপ করা যায়, তারপরে সে স্টেপ বাই স্টেপ মেকআপে যেতে পারে, কোনো সমস্যা নেই। এবার আসি মেকআপ ক্লিনের ক্ষেত্রে কি করতে হবে। ঠিক ওখানে যেহেতু আসলে সানব্লকের জন্য আমি এই গল্পটা বললাম, যদি আমি এবার ক্লিনের কথা বলি তাহলে মেকআপ তোলার সময় সবার আগে লক্ষ্য রাখতে হয় আমার আইসাইট। আমাদের তো তখন ধৈর্য থাকে না, তাড়াহুড়া করে তুলতে হবে এবং মনে হয় কখন এটা তুলে শেষ করব, কখন এটা শেষ হবে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে যাই, বেঁচে যাই, ব্যাপারটা এরকম তো। কিন্তু মাথায় রাখতে হবে যারা রেগুলার বাইরে, মানে বাসার বাইরে গেলে তো মেয়েরা আসলে একটু সেজে বাইরে যাবে, এটাই নর্মাল, মানে একটু প্রেজেন্টেবল হয়ে যেতে তো হবেই। সো সেই ক্ষেত্রে বাসায় ফিরে সবার প্রথম যেটা করতে হবে, রিমুভার মানে আই মেকআপ রিমুভারটা ইউজ করা উচিত সবার। মানে আমরা বলি যে যার একদম কোনো মানে বেশি আলসামি লাগছে সে অয়েল দিয়ে তুলে ফেলতে পারে, সেটা ভার্জিন নারকেল তেল হতে পারে, সেটা হতে পারে ইটস লাইক অলিভ অয়েল হতে পারে, হ্যাঁ। সো এরকম দিয়ে সে তুলে ফেলতে পারে, তখন আর তার কিছু চিন্তা করতে হবে না, জাস্ট তেলটা হাতে নিবে, এরকম করে মাসাজ করবে। ডেফিনেটলি মাসাজের টেকনিক আছে, টেকনিক বুঝে করবে, মানে লোয়ার থেকে আপার পার্টের দিকে যেতে হবে, ঠিক এইভাবে করে করে মাসাজটা করবে, এটা ঠিক আছে। বাট যদি আমি এভরিডে হয় তখন আমি এটা করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, খুব জেন্টাল ওয়েতে আই মেকআপটা রিমুভ করতে হবে। আপুর সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এখন কিন্তু আমরা রিসেন্টলি দেখছি ডাবল ক্লিনজিং এর একটা খুব হাইপ আছে, এটা সম্পর্কে আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, সো আমরা যদি একদম ডিপ ক্লিনটা করতে হয় তাহলে সবার প্রথম আমরা চোখের আই মেকআপটাকে রিমুভার দিয়ে ক্লিন করে ফেলবো। একটু ক্লিন করে ফেলার পরে আমি দেখবো এটা ক্লিন হয়ে গেছে, সো ওটা কিন্তু খুব জেন্টালি করতে হবে, মানে অস্থিরতাটা ওখানে করা যাবে না, ঘষাঘষি করা যাবে না। সো আর যেটা হয়, আমরা নর্মালি যে হাসছি কথা বলছি, আমার কিন্তু এখান থেকে এখানে এইভাবে ইয়েটা হবে, ক্র্যাকটা করবে, মানে রিঙ্কলসটা আসবে। সো আমাকে কি করতে হবে, যখন রিমুভ করব তখন উল্টো দিক থেকে করতে হবে, উল্টো দিক থেকে করতে হবে। সো আমার চোখ কিন্তু নিচের দিকে ঝুলে যাবে, তো আমি যখন ক্লিন করব তখন নিচে থেকে উপরের দিকে করব, মানে একটা সবসময় আমার যেদিকে প্রেশার থাকবে তার অপোজিট সাইড থেকে কাজটা করতে হবে। তাহলে কি হবে, লম্বা সময় আমার এটা আরও ইটস কাইন্ড অফ মাসাজ হয়ে যাবে, মানে এটা একটা থেরাপির মতো কাজ করবে। এটা ডান করার পরে এরপরে আমি এখন হতে পারে তখন ফেস ক্লিন করব। তার কেউ হয়তো বা মেকআপ রিমুভার ইউজ করতে পারে, কেউ হয়তো বা ওই অয়েল ফর্মেটেই যেতে পারে, হোয়াট এভার ইট ইজ, ইভেন পেট্রোলিয়াম জেলিও কিন্তু খুব ভালো মেকআপ রিমুভার জন্য। আচ্ছা, সো এই যে কোনোভাবে এটা ক্লিন করে ফেলে তারপরে সে ফেস ক্লিন। এবার আসো তুমি ডিপ ক্লিন বললে, ডাবল ক্লিনজিং কে কতভাবে ক্লিন করতে পারে। তুমি তো আমি মেয়েদের কথা বলছি, আমার ছেলে ডাবল ক্লিনজিং না করে সে ঘুমায় না, কারণ হচ্ছে তাকে ডাবল ক্লিন করলে সে ডিপ ক্লিন হবে এবং ঠিকঠাক ক্লিন হবে, এরকম করে, মানে এবং আমিও দেখতে পাই যে হ্যাঁ এটা খুব ভালোভাবে কাজ করছে। তো এটা আসলেই ভালো কাজ করে। আমরা যতটা ভালোভাবে ক্লিন করব, করে আবার স্কিনকে একটু ওয়েট স্কিনের মধ্যেই ময়েশ্চারাইজার, সিরাম এগুলো ইউজ করতে হবে। দেন সাথে সাথে আমার স্কিনটা কিন্তু আবার যা যা ড্যামেজ হয়েছে পুরো রাতের মধ্যে ওটা আবার রিকভার হয়ে যাবে। অ্যান্ড দেন সকালবেলা উঠে তো আবার সেম কাজে যেতে হবে, সো কিছু করার নেই। আর স্কিনটা হয় কি, যত হাইড্রেটেড থাকবে
তত বেশি সুবিধা আমি যে কিছু বসাতে পারবো। অনেকে এসে দেখবে, আজকে শুনছিলাম মেকআপ রুমে একজন এসে বলছে আমার মেকআপ বসছিল না, আমার স্কিন খারাপ লাগছিল। তার রিজন হচ্ছে স্কিন যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে ওই স্কিনে তখন কিছু বসতে চায় না, ইনস্ট্যান্ট ময়শ্চারাইজার দিয়েও মেকআপ বসানো যায় না। সো স্কিনকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে হয়, সেটা লং সময় ধরে এটা ফলো করতে হবে। অবশ্যই সেটার সাথে ফুডও রিলেটেড না। আচ্ছা। সো পানি, লিকুইড খাবার, এবং আমরা অনেকেই যেটা জানি যে আমরা খুব হয়তো বা আমরা অনেকে ভাত খেতে পছন্দ করি, খাই, ভাতের মধ্যে তো পানি আছে। সো এই কারণে কিন্তু আমাদের স্কিন ভালো, সত্যি কথা, মানে ওই যে ভাতটাতে পানি আছে, আমরা মোটা হই ঠিক আছে, বাট ওইটা হাইড্রেটেড রাখে। একটা সুবিধা আছে, ভাতের একটা সুবিধা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আমরা যদি বরঞ্চ স্যুপ খাই আরো বেশি ভালো থাকবে আমার স্কিন। তো যত বেশি লিকুইড খাবো তাহলে আমার ভেতর থেকে হাইড্রেটেড থাকবে, এবং ময়শ্চারাইজার আমি যদি রাতের বেলা ঠিকঠাকভাবে ময়শ্চারাইজ করে ঘুমাই, পরের দিন সারাদিন আমার স্কিন হাইড্রেটেড। সো আমার এটার জন্য খুব ভালো কাজ করবে। অনেক ধন্যবাদ আপু। আমার মনে হয় যে দিনের বেলা সানস্ক্রিন এবং রাতের বেলা ময়শ্চারাইজার এটা একদম ফরজ করে লিখে দেওয়া উচিত। ম্যান্ডেটরিলি। আচ্ছা, এবার একটু চুলে আসি। চুল নিয়ে কথা বলবো, অনেক ধরনের প্রশ্নই আছে। প্রথম আমি যেটা জানতে চাই, আমরা কিন্তু ইদানিং আর কি দেখছি বা শুনছি অনেকের কাছে যে যেটা আমরা অনেক দিন আগে থেকে জেনে আসছি যে চুলের একদম সুপার ফুড হচ্ছে অয়েল, তেল। তেল ছাড়া চুল ভালো রাখা সম্ভব না, এটা কিন্তু আমাদের মাথায় গেঁথে গেছে। এখন আবার শুনছি যে অ্যাকচুয়ালি তেলের নাকি কোনো বেনিফিট নেই, উল্টো আরও তেল হয়তোবা চুলের ক্ষতি করে, এমন কিছু একটা। তো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কেমন বা কিভাবে? আমরা আসলে এখন এমন একটি সময়ে আছি, পুরো সময়টা আসলে বিজনেস। যার যার বিজনেস যেখান থেকে আসবে সে আসলে সেখান থেকেই কথাটা বলবে। এখন আমি যদি একটা নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে বলি, আমি নিউট্রাল জায়গায় দাঁড়িয়েই বলতে চাইছি, যে তেলের ব্যবসা করছে সে বলবে তেল ভালো, যার তেলের সাথে কোনো সম্পর্ক নেই সে বলবে তেল খারাপ, দেওয়ার দরকার নেই। কিন্তু আমি যদি দেখি বাংলাদেশের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে একটা বোতল তেল পাওয়া যাবে না। সো এটা হবে না। তো সব বাড়িতে তেল আছে, তার মানে তেলের কোথাও না কোথাও একটা ভূমিকা আছে, কেউ না কেউ তো ইউজ করছে, এবং বাড়ির প্রতিটি মেম্বার কোনো না কোনোভাবে। ছেলেরা একটা টাইম পরে যে আর করে না, তো ওগুলো আবার শেষে দেখা যায় বলা হয় তোমার টাক পড়ে গেছে এই কারণে। আসলে তো ইস্যুজ এরকম না, ব্যাপারটা একটু অন্যরকম। বেসিক্যালি যখন তেলটা ব্যবহার করা হয়, তেলটা আসলে কি কাজ করে? আমরা যখন নর্মাল তেল ব্যবহার করি চুলের যদি বডিতে, মানে যে টার্সেলটা আছে, টার্সেলে যখন আমরা তেলটা দেই, টার্সেলটাতে ওর কি হেল্প আসে? প্রথম কথা হচ্ছে একটা ড্রাই হেয়ার, যেটার মধ্যে আমি যখন তেলটা দিচ্ছি ও নারিশড হচ্ছে, এবং ওকে আমার অনেক বেশি সারা রাত রেখে দেওয়ারও দরকার নেই। ওকে আমি 1 ঘন্টা রেখে বা আধা ঘন্টা রেখে 40 মিনিট রেখে ধুয়ে ফেললেই হয়ে যাচ্ছে, নারিশমেন্টের কাজটা হয়ে গেল টার্সেলের। এবার আসে স্কাল্প। স্কাল্পে কি কাজ করে? আমরা জানি স্কাল্পটা কেমন, ধান খেতে ঠিক যেভাবে একটা মেথড মেনটেন করে ধান ক্ষেতটাকে মেনটেন করা হয়, আমরা কিন্তু চাইলে ধান খেতে এভাবেও দেখতে পাবো, এভাবেও দেখতে পাবো, কারণ ওখানে একটা মেথড অ্যাপ্লাই করা হয়। আমাদের চুলেও কিন্তু সেম মেথড, আমাদের স্কাল্পে সেম মেথড মানে অ্যাপ্লাই করা আছে, অ্যান্ড এটা উপর থেকে এসছে, আমাদের সৃষ্টি থেকে। সো এই মেথড ওয়াইজ আমার যত পোর আছে, সব জায়গার পোর কি সমান হেলদি না? আমার এই জায়গার হেয়ার যত মানে মোটা, এখানের হেয়ার যত মোটা, আমার কপালের কাছে হেয়ার পাতলা, তাই না? আমার নেকের কাছের হেয়ার পাতলা, আমার চিনের কাছের হেয়ার পাতলা, মানে টেক্সচার। ওই পোরটাও তো তাহলে ছোট এবং ওটা শুকনা, বাট মিডলের গুলো তো বড়, এগুলো তো মোটা। সো ওখানকার হেয়ারগুলো কি আসে? থিক, মোটা, ভারী, ও আমাকে ব্যালেন্স করে, তাই না? সো এই পোরগুলো আমাদের বয়সের সাথে সাথে সব কিছুরই লাইফ অ্যান্ড ডেথ আছে, এভরিথিংয়ের। সো আমার পোরেরও লাইফ অ্যান্ড ডেথ আছে। এখন ওর লাইফ টাইম আমার জীবনের যেমন একটা স্প্যাম টাইম আছে, যে আমার জীবনে আমরা জানি গড়ায়ু এত, সো এই গড়ায়ু এতর থেকে অনেকে অনেক বেশি বাঁচে। আমার নানু 120 বছরের উপরে বাঁচছে। কেন বাঁচছে? উনি হেলদি খেয়েছে, উনি ভালো থেকেছে, ওনার লাইফস্টাইল ভালো ছিল, সো উনি ভালো আছেন, উনি এখনও বেঁচে আছেন। অথচ আমার মা কিন্তু মারা গেছেন। সো রিজনটা কি? আরেকজন ঠিকভাবে মেনটেন করেননি, কিন্তু আরেকজন মেনটেন করছেন, তিনি কিন্তু ফলটা পাচ্ছেন, লাইফটা লং হয়ে যাচ্ছে। হেয়ারের ক্ষেত্রে সেম, যে আমার হেয়ারে ঠিক যেভাবে আমি মেনটেন করব, যেই হেয়ারগুলোকে আমি যত্ন নিব এবং আমি ওটার যত্ন নিব, কেয়ার করব, সে টিকে যাবে।
আর এর মধ্যে তো অসুস্থ হবে, রুগ্ন হবে, শুকনো হবে, কারণ আমি তো খাবারের প্রপার ভিটামিন মিনারেল মেনটেন করছি না। আমার বডিতে যা যা দরকার, আমরা যদি বলি ভাইটা বডি চেক বাংলাদেশে নাই, বিদেশে এগুলো হয়, হ্যাঁ। সো আমার বডিতে যতটুকু ভিটামিন সি এর দরকার প্রয়োজন প্রতিদিন, আমি কি ততটুকু খাচ্ছি? আমার বডিতে যতটুকু মিনারেল দরকার, আমি কি ততটুকু নিচ্ছি? আমার যতটুকু ভিটামিন ডি দরকার, আমি কি ততটুকু নিচ্ছি না। সো পরিমাণটা যখন ঠিক হচ্ছে না, তখন এগুলোর এফেক্ট কোথায় যাচ্ছে? হেয়ারে যাচ্ছে, আমার স্কিনে যাচ্ছে, এগুলো সব এফেক্ট এইসব জায়গায় যাবে, আমার প্রতিটা অর্গানে যাবে, একদম হার্ট, লাং, কিডনি থেকে শুরু করে সব কিছুর উপরে এগুলোর ব্যাড এফেক্টটা পড়বে। পজিটিভ এফেক্ট হলো সেটাও পড়বে। সো হেয়ারের ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা ওই তেলটা একটু, এর জন্য আমরা বলি তেলটা গরম করে দিতে। মাথা তেল দিব ঠান্ডার জন্য, তাহলে গরম কেন বলছি? গরম তেলটা দিলে পোরগুলো ওপেন হয়ে যায়। গরম তেলে পোর যখন ওপেন হয়ে যায়, তখন তেলটা কি করে, ও ভেতরে যাওয়া আসা করতে পারে এবং ভেতর থেকে ময়লাগুলোকে বের করতে পারে। এরপরে যখন আমরা এটাকে সুন্দর করে শ্যাম্পু করে ওয়াশ করে ফেলি, তখন ওই ময়লাটা পুরো বের হয়ে আমার স্কাল্পটা ক্লিন হয়ে যায় এবং ওটা হাইড্রেটেড হয়ে যায়। তখন কি হয়, আমার চুলটা এমনিতেই হেলদি হয়ে যায়। দ্যাটস ইট। এমন না তেল দেওয়াতে ওর মানে ও ওটা খেয়ে ও বেঁচে থাকবে, সেটা না। ওই গোড়াটা যে ময়লা আছে সেটা ক্লিন হয়ে যাবে, ওই জায়গাগুলো ওপেন হয়ে যাবে এবং ওইটা আবার কিন্তু তারপরে যখন আমি শ্যাম্পু করব, ওয়াশ করব, আমি নিজেই বুঝবো যে আমার চুলটা ভালো ফিল হচ্ছে, হেলদি হয়ে গেছে। এটা কিন্তু যাদের আবার অনেক বেশি অয়েলি স্কাল্প, তাদেরকে কিন্তু আর অয়েল দিয়ে অয়েলি স্কাল্পের মাসাজ করতে হয় না, তাদের কিন্তু আবার ডিফারেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। তো আসলে আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা কম ইনফরমেশনগুলো পাই, যতটুকু পাই সেটা দিয়ে আমরা প্রপারটা পাই না, আর প্রপারটা পেলে কিন্তু আর কোনো অসুবিধা নেই। চমৎকার আপু, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন। এই কনসেপশনটা অ্যাকচুয়ালি আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল, যে তেলের গুরুত্বটা আসলে কতটুকু এবং কার কার ক্ষেত্রে আসলে এটা খুব সুন্দর কাজ করবে। আপু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমার খুবই আফসোস লাগছে যে আরো অনেক কিছু জানার ছিল, জানতে পারলাম না। আমরা আশা করছি তোমাকে কথা বলতে দিলাম না, সব কথা আমি বললাম। এক্স্যাক্টলি। তারপরে মনে হচ্ছে আরো অনেক কিছু জানার ছিল, আমরা আবার হয়তোবা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আড্ডা দিব। তো অনেক ধন্যবাদ আপু আপনাকে, অনেক ব্যস্ত আপনি, তার মধ্যেও সময় দিয়েছেন। আপনার জন্য, রেডের জন্য এবং উজালার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, আমি প্রতিবারই একই কথা বলি, অবশ্যই নিজেরা সুরক্ষিত থাকবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন, নিজেদের যত্ন নেবেন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।